जानेंगे, हम हक से जानेंगे, हम जानेंगे, हम हक से जानेंगे, हम हक से जानेंगे। নমস্কার, আরটিআই অ্যান্ড গুড গভর্নেন্স অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে আমাদের তৃতীয় এপিসোড। আজকের আলোচিত বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের কাছে উপস্থাপিত করবেন আরটিআই আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং আইএপিআর এর প্রেসিডেন্ট অমিতাভ চৌধুরী। সঙ্গে থাকবেন দুজন মাননীয় অতিথি। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক করুন, অনেক অনেক মানুষকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আমরা প্রতিটি মানুষের কাছে তথ্যের অধিকার আইনের বিষয়টি পৌঁছে দিতে চাই। এ বিষয়ে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। আজকের বিষয় নিউ এডুকেশন পলিসি। हम हक से जानेंगे, हम हक से जानेंगे। আজকে আমরা নিউ এডুকেশন পলিসি নিয়ে কথা বলবো। যেটা মূল প্রশ্ন আজকে সবার মনে, যে ভারতবর্ষে এই অতিমারি যে অবস্থা চলছে, আমাদের যে পার্লামেন্ট, যেখানে আলোচনা না করে কোনো কিছুই লাগু হওয়া উচিত নয়, সেই পার্লামেন্ট এখন বন্ধ এবং তার ফলে প্র্যাকটিক্যালি পাবলিক ডোমেনে কোনো রকম আলোচনা ছাড়াই এই নতুন পলিসি চালু হতে চলেছে। আপনারা জানেন যে আমরা রাইট টু ইনফরমেশন নিয়ে কাজকর্ম করি। আমরা মনে করি এই সবাই অ্যান্সারেবল মানুষের কাছে। সেই হিসেবে আমরা প্রাইম মিনিস্টারের দপ্তরে এবং মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এই দপ্তরে আরটিআই অ্যাপ্লিকেশন আমরা পাঠিয়েছি দুই জায়গায়। আমাদের খুব অল্প কিছু জানা। এক, আমাদেরকে সেই ডকুমেন্টটা দেওয়া হোক যে ডকুমেন্টের ভিত্তিতে এই নতুন এডুকেশন পলিসি চালু করার কথা ভাবা হলো। তার সঙ্গে সঙ্গে ন্যাচারালি অনেকগুলো মিটিং হয়েছে। আমরা সেই সমস্ত মিটিংগুলোর মিনিটস চেয়েছি। তার সঙ্গে সেখানে যারা উপস্থিত ছিল তাদের যা রিমার্কস এবং ফাইল নোটিং, সেই সমস্ত কপিগুলো আমরা চেয়েছি। আমরা চেয়েছি সেই মিটিংয়ের সময় গভর্নমেন্টের তরফ থেকে কিংবা অন্য কেউ যদি আলোচনার জন্য কোনো ডকুমেন্ট পেশ করে থাকে, নিশ্চয়ই করেছে, সেই ডকুমেন্টসগুলোর কপি, এবং আলোচনা চলাকালীন যদি কোনো ডকুমেন্টস জেনারেটেড হয়ে থাকে তারও কপি। যার যার কাছে এই বিষয় মতামত জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে, সেই তাদের নামের একটা লিস্ট আমরা চেয়েছি এবং সেই সঙ্গে সঙ্গে তারা যে তাদের মতামত পাঠিয়েছেন তারও কপি আমরা চেয়েছি। কারা এতে পার্টিসিপেট করলো, কাদেরকে ডাকা হলো, কাদেরকে ডাকা হলো না এবং কেন হলো না, সমস্ত বুঝতে সুবিধা করবে, সাহায্য করবে এই ধরনের এই সমস্ত ডকুমেন্টসগুলো, সেই জন্য এগুলো চাওয়া হয়েছে। আজকে শুধু পলিসি পাল্টানো নয়, ভেবে দেখুন যে এই নিউ এডুকেশন পলিসিতে তার মিনিস্ট্রিটার নামও পাল্টে দেওয়া হলো। এতদিন পর্যন্ত যে মিনিস্ট্রিটা ছিল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এখন সেই পলিসিটা লাগু হওয়ার পর থেকে সেটা হয়ে গেছে মিনিস্ট্রি অফ এডুকেশন, এমওই। আমাদের সমস্ত ব্যাপারে কোনো যে বিরাট আপত্তি আছে তা বলছি না, কিন্তু এই সমস্ত কিছু হচ্ছে মানুষের সঙ্গে একবার আলোচনা না করে, মানুষকে কোনো রকম মতামত না নিয়ে। কনসার্ন আমরা এতে, এবং এই ব্যাপারে যে সমস্ত মানুষজন বলার অধিকার রাখে সেই সমস্ত মানুষদের মধ্যে দুজন আমার পরে আলোচনায় বসবে। প্রশ্ন আপনাদের মনের মধ্যেও আছে, নিশ্চয়ই আছে, সেই সমস্ত প্রশ্নগুলো আপনারাও অ্যাপ্লিকেশন করবেন এই আশা নিয়ে। हम हक से जानेंगे, हम हक से जानेंगे। জাতীয় শিক্ষানীতি কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। খুব স্বাভাবিকভাবেই মানুষের আগ্রহ দেখা দিয়েছে যে এই শিক্ষানীতি কতটা উপযুক্ত, এর কতটা প্রয়োজন ছিল ইত্যাদি। একটা প্রশ্ন আসে যে শিক্ষানীতি কোনো অবদান রেখে যাওয়ার জন্য রচিত হয়নি তো, নাকি সত্যি সত্যি প্রয়োজন ভিত্তিক এর বিভিন্ন ধারাগুলোকে আনা হয়েছে। একটা বিষয় তো খুব পরিষ্কার, তা হলো
যে ছেলেমেয়েরা যদি শিক্ষায় আগ্রহী না হয় তাহলে কোনো শিক্ষানীতিতেই কোনো কাজ হবে না। কাজেই একটা মূল জায়গা থেকে যাচ্ছে ছেলে মেয়েদের আগ্রহী করা এবং তাদের স্বাভাবিক আগ্রহকে যথেষ্ট প্রসারতার সুযোগ দেওয়া। একটা ভালো দিক অবশ্যই এই যে নতুন শিক্ষানীতিতে ছেলে মেয়েদের স্বাভাবিক আগ্রহকে স্বীকৃতি দিয়ে, যেমন কেউ যদি জীবন বিজ্ঞানের সাথে ইতিহাস ভূগোল পড়তে চায় সেই সুযোগটা তাকে দেওয়া উচিত। মাধ্যমিক এবং তার পরবর্তীকালে উচ্চশিক্ষার ক্ষেত্রেও এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে। উপযুক্তভাবে প্রযুক্ত হলে এর ফল ভালো হওয়াই উচিত। এখন শিক্ষানীতি একটা এত বিস্তৃত বিষয়, আমাদের অল্প সময়ের মধ্যে পুরো বিষয়টাতে যাওয়ার সুযোগ নেই। কাজেই আমি শুধুমাত্র বুনিয়াদী শিক্ষার ক্ষেত্রে নিজেকে সীমাবদ্ধ রাখব। এই নতুন শিক্ষানীতিতেও তার প্রস্তাবনায় স্বীকার করা হয়েছে এবং বিভিন্ন বিদ্যালয়ে যাদের অভিজ্ঞতা আছে, একটু মফস্বল অঞ্চলে ব্যতিক্রমী স্কুলগুলোকে বাদ দিলে সাধারণভাবে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে যেটা শোনা যায় যে ষষ্ঠ শ্রেণীতে যে সমস্ত ছেলেমেয়েরা পৌঁছয় তাদের মধ্যে প্রায় 1/3 তৃতীয় শ্রেণীর শিক্ষার মানও অর্জন করে আসে না। এবং তাদেরকে নিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায় এটা শিক্ষক শিক্ষিকাদের কাছে একটা বিরাট পরীক্ষা, প্রায় অসম্ভব একটা অবস্থা। এই ঘাটতিটা ক্রমপুঞ্জিত হতে থাকে। অষ্টম শ্রেণী পর্যন্ত তো পার হয়ে যায়, তারপরে বিদ্যালয়ে ছুট হবার প্রবণতাটা ভীষণভাবে বেড়ে যায় এবং দ্বাদশ শ্রেণীতে পৌঁছতে পৌঁছতে দেখা যায় প্রায় 40% বিদ্যালয়ে ছুট হয়ে গেছে। মানে এই নয় যে বাকি 2/3 তাদের নির্দিষ্ট ক্লাসের যোগ্যতা অর্জন করেছে। তাহলে ক্রমশই দেখা যায় যে শিক্ষায় যে মান, পরীক্ষার ফলে যা দেখা যাচ্ছে, যত নম্বর পাচ্ছে তারা, তার সাথে শিক্ষার মানের সাযুজ্যতা ক্রমাগতভাবে কমে যেতে থাকে। এবং এটা শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেই নয়, এটা উচ্চতর ক্ষেত্রেও, এমনকি পিএইচডি গবেষণার যে থিসিস তার মানও ভীষণভাবে নেমে যেতে থাকে। এখন একটা সব থেকে বড় পরীক্ষা শিক্ষাক্ষেত্রে সেটা হলো বুনিয়াদী শিক্ষাকে যথোচিত মর্যাদা দিয়ে তার স্বস্থানে প্রতিষ্ঠিত করা। একেই আমাদের উপযুক্ত শিক্ষিত ছেলে মেয়ের সংখ্যা যথেষ্ট কম, তার মধ্যেও যারা হয়তো সব থেকে বেশি মেধাবী তাদের একটা বড় অংশ বিদেশে চলে যায় এবং অনেকেই তারা ফিরে আসে না। এই প্রসঙ্গে শেষ করার আগে একটা কথা বলি যে বর্তমান শিক্ষানীতির একটা অত্যন্ত ভালো দিক হলো প্রাক স্কুল শিক্ষাকে বুনিয়াদী শিক্ষার সাথে যুক্ত করা, উপযুক্ত শিক্ষিত করে তোলার জন্য পরিবেশ সৃষ্টি করা, যথেষ্ট শিক্ষিত উপযুক্তভাবে শিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাই সহজ কাজ নয়। हम हक से जानेंगे, हम हक से जानेंगे। ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা নতুন এসেছে সেটার কিছু ক্রিটিক্যাল জিনিস গার্লস চাইল্ড এডুকেশনকে ইম্প্যাক্ট করবে। বেসিক্যালি যেটা আমরা ড্রপ আউট চিলড্রেন বলি, তাদের কি করে স্কুলে ফিরিয়ে আনা যায়। এই ড্রপ আউট বাচ্চারা যারা হয়ে যায়, স্পেশালি 8th ক্লাস 5th ক্লাসের পরে, তাদের মধ্যে মেজরিটি অফ দেম আর অ্যাকচুয়ালি গার্ল চাইল্ড, অর্থাৎ মেয়েরা। What this policy basically says is making additional resources available, like for instance making transportation available, improving school facilities and infrastructure, building more hostels at a more district and sub-district level. এই জিনিসগুলো টিপিক্যালি মেয়েদের অনেক বেশি ইম্প্যাক্ট করবে। অনেক মেয়েরা যারা মানে স্পেশালি ড্রপ আউট বা নেভার এনরোল মেয়েরা হয়,
যাদের বেশি বয়স হওয়ার পরে তারা স্কুলে আর ফেরত আসতে পারে না, এবং টিপিক্যালি তাদের কিউকি স্টিগমা অ্যাটাচ থাকে, কম বয়সে বাচ্চাদের সঙ্গে পড়াশোনা করতে তাদের লজ্জা পায়, সেই জন্য তারা স্কুলে ফিরতে পারে না এবং সেই জন্য তাদের পড়াশোনা থেকে তারা বঞ্চিত থেকে যায়। সেই জন্য যদি NIOS এর থ্রু বা ওপেন স্কুলকে থ্রু যদি তারা মেইন স্ট্রিম এডুকেশনে ফিরে আসতে পারে, তাহলে ইট উইল বি আ ভেরি ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন টু গার্ল চাইল্ড, প্রমোটিং গার্ল চাইল্ড এডুকেশন. Another very critical one, which is very important in this policy, which they have included, is this thing called the Gender Inclusion Fund. এইরকম ফান্ডের কথা আগে কখনো হয়নি, এবং সেটা এই পলিসি বলছে স্টেট এবং সেন্টার দুজনে মিলে এই ফান্ডের প্রভিশনিং করবে, এবং এই ফান্ডটা ইউজ হবে মেয়েদের পড়াশোনাকে প্রমোট করার জন্য. So it is a very important step ahead towards gender inclusion in education. I would like to highlight the intention behind the policy. Education is really like not a service that like any other service like water or electricity. Education has a different purpose. Education decides the future of the generations to come and the society that we will live in. এই এডুকেশন পলিসির ইন্টেনশনটা কোথাও না কোথাও দুটো একটা ডুয়াল সিস্টেম তৈরি করার দিকে অগ্রসর হচ্ছে. ওয়ান কাইন্ড অফ এডুকেশন উইচ উইল বি ফর দ্য পুয়ার, and the other education which will be for the rich and the privileged, those people who have money. সেই জন্য আপনি দেখবেন যে there is a lot of emphasis on private education, philanthropic education. তো এইগুলোর ব্যাপারে private colleges and institutions, deemed university, এটার প্রচন্ড রকম emphasis রয়েছে এই পলিসিটাতে, and মানে in times to come it will only grow. The other critical aspect that reveals this intention is the fact that এখন বলা হচ্ছে যে English education will be only taken away from the primary school. প্রাইভেট স্কুল যারা আছে তারা কিন্তু ইংরেজি প্রথম থেকে পড়াবে, এবং যাদের কাছে বেশি পয়সা আছে তারা অবভিয়াসলি প্রাইভেট স্কুলে যাবে, এবং যারা গরিব, যারা প্রাইভেট স্কুল অ্যাফোর্ড করতে পারে না, তাদের কাছ থেকে আমরা 5th ক্লাস পর্যন্ত ইংরেজিটা ছিনিয়ে নেব. সো দ্যাটস আ ভেরি ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ দিস পলিসি, and that needs to be thought about. The other aspect that this policy talks about is rationalization of school. Rationalization basically বলছে যে ছোট স্কুলগুলো আছে যেটাতে ছোট মানে অকম বাচ্চারা যাচ্ছে, একটা টিচার আছে, 30, 40, 50 জন বাচ্চা আছে, সেই স্কুলগুলো কস্ট এফেক্টিভ নয়, সুতরাং সেই স্কুলগুলো আমরা বন্ধ করে দেবো এবং আমরা বড় স্কুলের সঙ্গে সেগুলোকে মার্জ করব. এই র্যাশনালাইজেশন কনসেপ্টটা ভীষণ বাজারি এবং ভীষণ বিজনেস মডেলের দিকে ইন্ডিকেট করে. কারণ কি RT Act যেটা আছে, যেটা which is actually a fundamental right, that actually talked about neighborhood school, যেটাতে প্রাইমারি স্কুলের যে রেডিয়াসটা আছে ওটা 1 to 2 কিলোমিটার মধ্যে থাকার কথা ছিল, সেটাকে এরা বাড়িয়ে দিয়ে 9 কিলোমিটার রেডিয়াসে করবে, এবং সেটাতে বাকি বাচ্চাদের কি ইম্প্যাক্ট হবে সেটা তো আমরা ভাবতেই পারছি. এটা স্পেশালি ইম্প্যাক্ট করবে মেয়েদের স্কুলে পৌঁছানো এবং তাদের সেখানে রিটেন করা has always been a channel. In the last 74 years of our post independence, we know that with this kind of steps of rationalization and stuff, we will only end up increasing that gender gap. The last thing which I would like to end with is this, that in 2010 we passed a Right to Education Act, which is actually a fundamental. We made a amendment in the constitution to pass that law. সেই লটা আজ পাস হয়ে 10 বছর হয়ে গেল. In this 10 years, we have been able to make only 52% of our schools in this country RT compliant. That shows কি অনেক কিছু ভালো কিছু আপনি পেপারে লিখতে পারেন, কিন্তু সেটা আদৌ হবে কি হবে না সেটা কিন্তু ডিপেন্ড করে কি গভর্নমেন্টের ইন্টেনশন কি আছে এবং সেটা তার কার্যক্ষমতা কি আছে. সুতরাং যখন আমরা 6% GDP কথা বলছি, we have to understand that right now we are only bordering around 3% of GDP as per 2018-19. So we have to bridge a gap of another 3%, and that's a huge ask. So in the times to come we will actually see that যেটা আমরা বলছি এবং যেটা কাগজে লিখছি সেটা আমরা আদৌ করব কি করব না. নমস্কার. मेरे वोटों को ये जानने का हक रे,
बड़े बड़े वादे, क्यों एक दिन बड़े बड़े वादे, फिर 5 साल काम नहीं। क्यों एक दिन बड़े बड़े वादे, फिर 5 साल काम नहीं। मेरे